অনেক কষ্টে মেঘা এক্সাম দিয়ে হল থেকে বেরোলো। তার সাথে আবার দুইজন মহিলা গার্ডও আছে। একজন মেঘাকে ধরে ধরে বাইরে নিয়ে যাচ্ছে, আর একজন আশেপাশে চোখ বুলিয়ে চারপাশ ভালোভাবে পরখ করছে। মেঘা বের হয়ে দেখলো তার আব্বু আর আদ্রিয়ান একসাথে দাঁড়িয়ে আছে, চারদিকে কয়েকজন গার্ডও আছে। হঠাৎ করেই মেঘার শরীরটা আবার খারাপ লাগতে লাগলো, শরীরটা কেমন ছেড়ে ছেড়ে দিচ্ছে। মেঘা কোনো মতে তার আব্বুকে ডাক দিল। আদ্রিয়ান এতক্ষণ ফোনে কিসব করছিল। হঠাৎ করে মেঘার আওয়াজ শুনে সামনে তাকিয়ে দেখলো মেঘার চোখগুলো নিভু নিভু হয়ে আসছে। তাড়াতাড়ি সে দৌড়ে মেঘার সামনে যেতে লাগলো। মেঘার সম্পূর্ণ শরীরের ভার ছেড়ে দিল। আদ্রিয়ান তাকে আগলে নিল। শরীর প্রচণ্ড উইক থাকায় আর নিজেকে সামলাতে পারলো না, তাই সেন্সলেস হয়ে পড়ে থাকলো এক নিষ্ঠুর মানবের কোলে, যে তার স্বামী হয়, নিষ্ঠুর স্বামী। আদ্রিয়ানের হঠাৎ করেই ভয় পেতে লাগলো। তাড়াতাড়ি মেঘাকে নিয়ে গাড়িতে উঠলো। তার আব্বুও ড্রাইভারের পাশে বসলো। আদ্রিয়ান অনেকবার মেঘাকে ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। আদ্রিয়ানের অবস্থা দেখার মতো ছিল। ছেলেটা কালকে থেকে যেভাবে পাগলামি করছে, এক বিন্দু যদি মেঘা দেখতো, তাহলে মেঘা এই ছেলের সাথে কথা না বলে থাকতেই পারতো না। কিন্তু আফসোস, এর কিছুই বোকা মেয়েটা জানতেও পারো না। মেঘার আব্বু এসব বলতেও পারেনি। বাবা, আপনি তো সব জানেন কেন আমি দেশের বাইরে ছিলাম। আমি তো চাইনি মেঘার কিছু হোক, সব কিছু তো ঠিকঠাক করেই গিয়েছিলাম। তবুও কেন এমন হলো? আপনার মেয়ে নিজেকে কষ্ট দিয়ে মরছে, সাথে আমাকেও মারছেন। মেঘার আব্বু আর আদ্রিয়ান একটি রুমে আছে, যেটি আদ্রিয়ানের সিক্রেট রুম। এই রুমের কথা আদ্রিয়ান, আশাফ, রুশ জানে। এছাড়া মেঘার আব্বু এই রুমের সাথে পরিচিত হয়েছে কয়েক মাস আগে। মেঘার আব্বু আগে সিক্রেট ওয়ার্ল্ডের মাফিয়া ছিল, কিন্তু নিজের স্ত্রীর আদেশে সেই পদ বিচ্ছিন্ন করেছে প্রায় অনেক বছর আগেই। কিন্তু তার মধ্যে অনেক শত্রু যুক্ত করেছে, যার জন্য তাকে লুকায়িত থাকতে হয়েছে মেঘে নিয়ে। তার জন্য নিজের নামও পরিবর্তন করতে হয়েছে তাকে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। শত্রুদলের লোকেরা তার ঠিকানা পেয়ে গেছে, যার জন্য মেঘার আব্বু আবার নিজেকে লুকায়িত করেছে। কারণ তার ইনফরমেশন পেলেও মেঘার ইনফরমেশন পায়নি। শুধু জেনেছে যে তার একটি মেয়ে আছে, কিন্তু মেয়ের বায়োডাটা কিছুই জোগাড় করতে পারেনি। আর এইসবই সম্ভব হয়েছে আদ্রিয়ানের জন্য। এসবে আদ্রিয়ান নিজের সব কিছু হ্যান্ডেল করেছে। আদ্র বাবা, তুমি শুধু শুধু আমার মেয়েটার উপর রাগ ঝাড়ছ। মেঘা আম্মু খুবই অভিমানী, সেটা তুমি এতদিনে ঠিকই বুঝেছ। অবশ্য এতে তোমার দোষ নেই। তুমি যেই কাজে গিয়েছিলে সেখানে যদি মেঘার খোঁজ পেত, তাহলে হয়তো জিনিসগুলো আরো ডিফিকাল্ট হয়ে যেত। মেঘার আব্বুর কথায় আদ্রিয়ান সেই দিনের কথা ভাবতে লাগলো। মেঘার সাথে যখন রাগ করে ওয়াশরুমে গিয়েছিল, তখনই একটা ফোন আসে আদ্রিয়ানের। ফোন রিসিভ করে জানতে পারে যে প্রায় 500 নারী ও শিশু পাচার হতে চলেছে, যা অলরেডি নাবিকরা জাহাজে করে উত্তরপ্রদেশে নিয়ে যাচ্ছে। এতে আদ্রিয়ানের চিন্তার প্রকোপ বেড়ে গেল। যেভাবে হোক তাদেরকে উদ্ধার করতে হবে। দেশে হলে পাচারের ব্যাপারটা আটকাতে পারতো, কিন্তু এটি দেশের বাইরে অলরেডি চলে গেছে, যার জন্য ব্যাপারটা অনেক কঠিন হয়ে পড়বে। তাই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি অফিসে গেট আপে তৈরি হয়ে বেরিয়ে গেল। এরপর সারাদিন সেটি নিয়ে ব্যস্ত থাকাতে মেঘার খোঁজ নিতে পারেনি। সন্ধ্যা যখন আদ্রিয়ান আসে, তখন খুবই উগ্র মেসেজ ছিল, কারণ কোনো মতে পাচারকারীদের সঠিক ইনফরমেশন কালেক্ট করতে পারেনি, যার জন্য তাকে এমার্জেন্সি লন্ডনে যেতে হবে। ওইখানে গেলেই কাজ হবে, কারণ তার শক্তিশালী দল ওইখানেই ছড়িয়ে আছে। সবাইকে এখন বাংলাদেশে আনা সম্ভব না, আর এখানে এনেও খুব একটা কাজ হবে না, খুব একটা লাভও হবে না, উল্টো সময় লস হবে। তাই তাড়াতাড়ি সে রাতের 8টার ফ্লাইটে রুশ আর তার দলের মেম্বারদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। অবশ্য দাদিমা আর মেঘার দেখাশোনার জন্য আসাফকে রেখে যায়, আর মেঘাকে তেমন কিছু বলে আসেনি, কারণ সেই সময়টা তার হাতে ছিল না। পরে এসে না হয় মেঘাকে সব বুঝিয়ে বলবে, এমন ধারণা নিয়েই সে লন্ডনে যায়, আর ওইখানে গিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে। প্রায় 6 দিনের মাথায় সে তার পরিকল্পনা উত্তীর্ণ হয়, আর এতে মেঘার আব্বুরও নিখুঁত অবদান আছে। কিন্তু যখন সে সব কিছু ঠিকঠাক করে দেশে ফিরল, তখন মেঘার এরূপ পরিবর্তন দেখে পুরো পাগলের মতো হয়ে গেল। মেঘা যখন অজ্ঞান ছিল, তখন মনে হচ্ছিল আদ্রিয়ানের পুরো শরীরে কেউ কাঁটা দিয়ে দিচ্ছে, কারণ মেঘার চেহারা ও শরীরের অবস্থা খুব খারাপ ছিল। আদ্রিয়ান চিৎকার করে যখন মেঘাকে ডাকছিল, তখন মেঘার কোনো সাড়া পাচ্ছিল না। আদ্রিয়ানের চিৎকার দাদিমা এসে মেঘার এরূপ অবস্থা দেখে তাড়াতাড়ি আদ্রিয়ানকে বলল হসপিটালে নিয়ে যেতে। এরপর হসপিটালে গিয়ে ডক্টর রুমানার আন্ডারে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে আদ্রিয়ানকে কিছু করার কথাও শুনিয়ে দেয়, কারণ উনি বারবার বলেছিল যাতে মেঘা যাতে খালি পেটে তেমন না থাকে, কারণ মেঘার খাদ্যথলিতে সমস্যা আছে। যদি সে অভুক্ত থাকে বা খাবার অল্প খায়, তাহলে এই ব্যথা ক্রমশই বাড়তে থাকবে, আর তাতে খাদ্যথলি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। মেঘা ছোট থেকেই কম খেত, যার জন্য তার খাদ্যনালী আস্তে আস্তে চিকন হতে থাকে। এই সমস্যার কারণে মেঘার খাবারের প্রতি অনীহা আসে, আর এতে সে অসুস্থ হয়ে পড়ে। মেঘার আব্বু চিকিৎসা করানোতে সুস্থ হলেও খাবারটা সে অল্প অল্পই খেত। হঠাৎ হঠাৎ সমস্যাটা দেখা দিল। অনেক বছর সে সমস্যার সম্মুখীন হয়নি সে, কিন্তু হঠাৎ করে আবার এই সমস্যা দেখা দিয়েছে, যার জন্য আদ্রিয়ান সেটি চিকিৎসা করে যাচ্ছিল।
মেঘার অগোচরেই। অনিয়ম করলেই সমস্যাটা বাড়বে, আর এতে মেঘার লাইফটা রিস্ক হয়ে যাবে। এই সব কিছুই আদ্রিয়ান ও মেঘার আব্বুর জানা, কিন্তু এই মেয়ে নিজের এই অবস্থা যে করবে তার কোনো ধারণাই ছিল না। আদ্রিয়ান চোখ মুখ শক্ত করে মেঘার যে রুমে চিকিৎসা চলছিল সেখানে একপাশে দাঁড়িয়েছিল, হাত মুষ্টিবদ্ধ করে। চোখগুলো রক্তিম হয়েছিল, মনে হচ্ছিল চোখের পলক পড়লে অশ্রুগুলো গড়িয়ে পড়বে। মেঘার আব্বু খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে। এরপর আদ্রিয়ানকে এভাবে দাঁড়িয়ে আছে দেখে পেছনে গিয়ে দাঁড়ায়। এরপর কাঁধে হাত রাখলে আদ্রিয়ান পিছু ফিরে এক পলক তাকে দেখে আবার মেঘার দিকে তাকায়, যে এই মুহূর্তে ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন আছে। ভেতর থেকে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে আবার খুলে তাকায় মেঘার দিকে। বাবা, আপনার মেয়ে কাজটা ঠিক করেনি। সে তো জানে তার জানটা আমার কাছে সীমাবদ্ধ। তাহলে সে কীভাবে আমাকে মারার জন্য তোলা হয়ে উঠেছে? এরকম চলতে থাকলে হয়তো একদিন সে আমাকেই হারাবে। তখন বুঝবে যে প্রিয় মানুষের ব্যথার যন্ত্রণা কতটুকু ভয়ানক। এইসব বলেই আদ্রিয়ান যখন পিছু ফিরে বেঞ্চে বসতে যাবে তখনই মাথাটা চক্কর মারায়। এতে পা দুটো এলোমেলো হওয়ার দরুন পড়ে যেতে নিলে মেঘার আব্বু তাড়াতাড়ি ধরে ফেলে, কিন্তু ততক্ষণে আদ্রিয়ান তার সেন্স হারায়। এত প্রেশার ছেলেটা সামলাতে পারলেও এখন তার শরীরটা সামলাতে পারলো না। মেঘার আব্বু তাড়াতাড়ি ডক্টরকে ডেকে ক্যাবিনে নিয়ে যায়। এরপর চেক করে দেখে সুগার বিপি দুইটাই বাড়তি। চিন্তার তেমন কোনো কারণ নেই, একটু পরই জ্ঞান ফিরবে। আর জ্ঞান ফিরলে কিছু খাইয়ে দেওয়ার জন্য বলে গেল। আদ্রিয়ানের জ্ঞান ফিরলে মেঘার আব্বু জোর করে কিছু খাইয়ে দিল। এরপর আদ্রিয়ানকে রেস্ট করতে বললো। সে বলল সে এখন ঠিক আছে। তারপর তাড়াতাড়ি আবার মেঘার ক্যাবিনে গিয়ে ভিতরে ঢুকে দেখলো মেঘার হাতে স্যালাইন লাগানো। মেঘার শরীর অতিরিক্ত দুর্বল থাকায় স্যালাইন দেওয়া হয়েছে। আদ্রিয়ান আস্তে আস্তে মেঘার কাছে গিয়ে বসলো। এরপর ডান হাত দিয়ে আলতো করে ধরে হাতের মুঠোয় নিয়ে উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিল। এরপর মেঘার দিকে পলকহীনভাবে তাকিয়ে চোখের তৃষ্ণা মেটাতে লাগলো। মেঘার আব্বু বাইরে থেকে দৃশ্য দেখে চোখের অশ্রু মুছলো। তার মেয়েটা ভাগ্য করে এমন একজন সঙ্গী পেয়েছে। মেঘার আব্বু দরজা থেকে সরে গিয়ে অন্য জায়গায় বসলো। এইভাবে রাতটা পার হলো। আদ্রিয়ান সম্মতি ফিরল মেঘার আব্বু ডাকে। আদ্র, তুমি আর আমি একই ওয়ার্ল্ডের, তাই তোমার কাজের জিনিসগুলো আমি বুঝলেও মেঘা মামুনি কিন্তু এইসবের কিছুই বুঝবে না, কারণ আমি কখনো তাকে এইসব সম্পর্কে অবগত করিনি। কিন্তু হ্যাঁ, সেলফ প্রোটেকশন হিসেবে তাকে কিছু ট্রেনিং করিয়েছি, কিন্তু ফুল ট্রেনিং তার শরীরে নিতে পারিনি, যার জন্য সব সময় তার জন্য চিন্তা থাকতো। এরপর যখন তুমি আসলে তখন মনে হলো আমার মেয়ের জন্য উপযুক্ত কাউকে রক্ষা কবচ হিসেবে পেয়েছি। এখন আমার কিছু হলেও চিন্তা নেই, তুমি সব সামলে নিবে। মেঘার আব্বুর এরূপ কথাতে আদ্রিয়ান রাগের দৃষ্টিতে তাকালো তার দিকে, আর এরূপ তাকানোতে আলতাফ মুচকি হাসলো। এরপর আদ্রিয়ানের মাথায় হাত বুলিয়ে নিজেকে শান্ত করতে বলল। এরপর বেরিয়ে গেল সেই রুম থেকে। আদ্রিয়ান নিজেকে কিছুক্ষণ সামলালো। এরপর সেও বের হয়ে গেল। মেঘার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আদ্রিয়ান খাবারের ট্রে নিয়ে রুমে ঢুকে দরজা লক করে দিল। এরপর খাবারের ট্রে মেনি টেবিলে রেখে মেঘার কাছে গিয়ে বসলো। শরীর আগে থেকে শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়াতে মুখের অবস্থা কেমন যেন মলিনতা ধান করে পড়েছে। আদ্রিয়ান মেঘার পাশে বসে ঘন একটি নিঃশ্বাস ফেলল। এরপর মেঘার মাথায় হাত বুলিয়ে আস্তে করে ডাকতে লাগলো। পরি, স্নিগ্ধ পরি, এই অনেক ঘুমাইছো তো, এখন উঠো না। আদ্রিয়ানের আলতো স্পর্শগত ডাকে মেঘার ষষ্ঠ ইন্দ্রিয় ধীরে ধীরে সজাগ হলো। এরপর চোখ খুলে সামনে তাকিয়ে আদ্রিয়ানকে ঝাপসা চোখে দেখলো। শরীর দুর্বল থাকায় আবার চোখটা বন্ধ করে ফেললো। এরপর আবার যখন ধীরে ধীরে চোখ খুললো তখন এক অস্বাভাবিক কাণ্ড ঘটলো তার সাথে। কি হয়েছে বোঝার জন্য কয়েক সেকেন্ড লাগলো, কিন্তু যখন বুঝতে পারলো তখন আদ্রিয়ানকে সরানোর ব্যর্থ চেষ্টা করলো। কিন্তু মেঘার দুর্বল হাতের আক্রমণে আদ্রিয়ানকে সরাতে তো পারলোই না, উল্টো আদ্রিয়ান আরও গভীরভাবে ছুঁতে লাগলো। আর সেই ছোঁয়ার মধ্যেই মেঘা হার মেনে তার সাথে রেসপন্স করতে লাগলো। সব মানবাভিমান ভেঙে গেল সেই বৈধ প্রণয়াসক্ত স্পর্শে। দীর্ঘক্ষণের আলিঙ্গন শেষ হলে মেঘা কান্না করতে লাগলো আদ্রিয়ানের বুকে। চোখের অশ্রুযুগল বেয়ে পড়তে লাগলো আদ্রিয়ানের লোমশ বুকে। এতে আদ্রিয়ান মেঘাকে কাঁদতে দিল, কারণ একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে এই ছোট্ট জানটাকে। কি ব্যাপার, এখন তো কান্না করার মতো কিছুই করিনি। যখন কান্না করার কথা ছিল তখন তো নিজেকে সামলেছ, এখন তেমন কিছু করিনি, তাহলে এখন কেন করছো? আদ্রিয়ানের এরূপ কথাবার্তায় ভীষণ লজ্জা পেল মেঘা। এতে আদ্রিয়ান বুকে চোখ মুখ ঢেকে, ভীষণ অসভ্য আপনি। যাক বাবা, আমি কি অসভ্যতম করলাম? আর বউয়ের কাছে অসভ্য না হলে কি জাতি আমাকে সমাজে রাখবে? একদম রাখবে না। আজ প্রায় এক সপ্তাহ হলো মেঘার এইচএসসি এক্সাম শেষ হয়েছে। মোটামুটি ভালো এক্সাম দিয়েছে। অবশ্যই এতে আদ্রিয়ানের পরিশ্রম ছিল প্রচুর। খুনসুটির সংসারে অনেকগুলো মাস চোখের পলকেই কেটে গেল। আজ আদ্রিয়ানের জন্মদিন। সেই উপলক্ষে মেঘা আদ্রিয়ানের পছন্দের রেড ভেলভেট কেক তৈরি করেছে, তাও নিজে হাতে।
সাথে দাদিমাও আছে হেল্প করার জন্য, কিন্তু মেঘা কোনো মতে দাদিমাকে হেল্প করতে দিচ্ছে না। সে নাকি একাই সব করবে। কেক যখন তৈরি হলো তখন তার ডিপে রেখে রান্নার কাজে মনোযোগী হলো। মেঘা যখন মাছের স্টু অর্ধ রান্নার মাঝে যখন কড়াইয়ের ঢাকনা খুললো, সাথে সাথে মাছের ঘ্রাণটা তার নাসিকা রন্ধ্রে গিয়ে পেট গুলিয়ে বমি চলে আসলো। সাথে সাথেই মুখে হাত দিয়ে বেসিনে গিয়ে বমি করে দিল। কিছুক্ষণ বমি করে মুখ মুছে পিছনে ফিরে দেখলো কেউ আছে কিনা। পুরো কিচেন খালি থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলল। দাদিমা এতক্ষণ এখানে থেকে হাঁপিয়ে উঠেছিল, তাই নিজের ঘরে গিয়ে আপাতত রেস্ট নিচ্ছে। মেঘা তাড়াতাড়ি মাছের স্টু তৈরি করলো টিস্যু নাকের মধ্যে ঢুকিয়ে। এরপর ঘড়ির মধ্যে দেখলো আদ্রিয়ানের আসতে তেমন সময় আর বাকি নেই, তাই তাড়াতাড়ি কাজ শেষ করে গোসল করতে রুমে গেল। শরীর ঘামে একদম নাজেহাল অবস্থা। আজ মেঘা আদ্রিয়ানের মন মতো সাজবে যা দেখে আদ্রিয়ান হয়তো ভেবেই লজ্জায় মুখ রক্তিম হয়ে গেল। হঠাৎ করে কিছু মনে পড়াতে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে ফোন নিয়ে আদ্রিয়ানকে একটা মেসেজ দিল। এরপর খুশি খুশি আবার ওয়াশরুমে ঢুকলো। সময় মতো সব কিছু হলেই হলো। কিছুদিন আগেই আদ্রিয়ান মেঘাকে ফোন কিনে দেয়, আর এই ফোন পেয়ে মেঘা প্রচণ্ড খুশি হয়, কারণ তার আগের ফোনটা আদ্রিয়ান থেকে ফেরত দেয়নি, সাথে কোনো ফোন ব্যবহার করতেও দেয়নি, যার পরিপ্রেক্ষিতে নতুন ফোন পেয়ে সে ভীষণ খুশি। আদ্রিয়ান মাত্রই বাড়ির সামনে এসছে। ড্রাইভার যখন আদ্রিয়ানকে ডেকে বললো যে তারা পৌঁছে গেছে, তখন আদ্রিয়ান ফোন থেকে চোখ সরিয়ে বাইরে তাকিয়ে দেখলো তারা চলে এসছে। এরপর ফোনের দিকে দেখলো মেঘার একটি ছবি, যেটা সে এতক্ষণ ধরে দেখছিল। মেঘার মেসেজ সে কিছুক্ষণ আগেই দেখে, যেখানে আদ্রিয়ানকে জরুরিভাবে ডাকা হয়েছে। ইম্পর্ট্যান্ট একটা মিটিং ছিল, যেটা ক্যান্সেল করে তাড়াতাড়ি চলে এসছে। গাড়ির দরজা একজন গার্ড এসে খুলে দেয়। আদ্রিয়ান বের হয়ে তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে। এখন রাতের প্রায় 9টা। বাড়িতে ঢুকে দেখে বাড়িটা কেমন নীরব হয়ে আছে। সে অন্যদিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। এরপর যখন রুমে ঢুকলো তখন দেখলো রুম পুরোটা খালি। চারপাশে খুঁজেও যখন মেঘার কোনো হদিস পেল না, তখন কপাল কুঁচকালো। হঠাৎ করে ড্রেসিং টেবিলের মিররের মধ্যে কিছু একটা লাগানো দেখলো। সামনে গিয়ে পেপারটা নিয়ে দেখলো মেঘার হাতের কিছু লেখা। এই যে আপনি কিন্তু দিন দিন বেখেয়ালি হয়ে যাচ্ছেন, সেটা কি আপনি জানেন? আর বেখেয়ালিপনা করে যে আমার ওই হৃৎপিণ্ডে কাঁপন সৃষ্টি করান, সেই খেয়াল কি আছে আপনার? একদমই নেই। এই ছোট্ট মেয়েটা আপনার আশায় কতক্ষণ বসেছিল, কিন্তু আপনি আসলেন এখন মহারাজা। এখন এসব কথা বাদ, বেডের উপর দেখেন একটা পাঞ্জাবি রাখা আছে। তাদের ফ্রেশ হয়ে রেডি হয়ে আসুন তো, ছাদে চলে আসেন। সময়ে মাত্র 15 মিনিট। এর বেশি হলে দেখবেন আমি কি করি। হ্যাঁ, লেখাগুলো শেষে কয়েকটা চোখ গরম করার ইমোজি আঁকা ছিল। আদ্রিয়ান মেঘার এরূপ লেখা দেখে মুচকি হাসলো। দিন দিন মেঘা আদ্রিয়ানকে যেভাবে আসক্ত করছে, এতে মনে হয় আদ্রিয়ান একদিন মেঘার মধ্যেই বিলীন হয়ে যাবে। মেয়েটা দিন দিন তার প্রতি এমনভাবে আসক্ত হচ্ছে যে আদ্রিয়ান এতে খুশি হওয়ার বদলে প্রচণ্ড অবাক হচ্ছে। মেয়েটা মনে হয় আদ্রিয়ানের অঙ্গে অঙ্গে একদম মিশে বিলীন হয়ে গেছে। আর এর থেকে ছাড়া পাওয়া প্রচুর কঠিন। সে ছাড়া পেতেও চায় না, মিশে থাকতে চায় আজীবন। এরপর পত্রটি নিজের কোটের পকেটে রেখে ওয়াশরুমে গেল গোসল করে তৈরি হতে। 12 মিনিটের মধ্যেই তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। এরপর ছাদে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। সিঁড়িতে খুব সুন্দর করে দিয়ে বাতি চালানো, প্রত্যেকটা দিয়ে চারপাশে গোলাপের পাপড়ি ছড়ানো। যেসব দিয়া দেখে খুব সুন্দর একটা সুগন্ধ ভেসে বেড়াচ্ছে চারিপাশে। ওইসব দেখতে দেখতেই আদ্রিয়ান ছাদে পৌঁছে গেল। ছাদে পৌঁছতে দেখলো ছাদটা কালো সাদা সংমিশ্রণে সাজানো। এরপর সামনে এগিয়ে দেখলো ছাদে তেমন কেউ নেই। হঠাৎ করে কিছুর আওয়াজ হলো। সাইডে তাকিয়ে দেখলো একটি বড় পর্দা, যাতে দৃশ্যমান হচ্ছে আদ্রিয়ানের কিছু ছবি। যখন ছবিগুলো দৃশ্যমান হচ্ছিল তখন স্লো মোশনে মিউজিক অন করা হলো। সাথে মাইক নিয়ে কেউ পর্দার পেছনে দাঁড়ালো। মেঘার গান এতক্ষণ মুগ্ধ হয়ে আদ্রিয়ান শুনছিল, আর গানের তালে তালে পর্দায় আদ্রিয়ানের পরিবার আর মেঘার সাথে তোলা অনেক ছবি প্রকাশ পেয়েছে। সাথে ছিল কিছু সুন্দর সুন্দর মোমেন্টের ছবি। এরপর মেঘা গান শেষ করে আদ্রিয়ানের কাছাকাছি আসলো। মেঘা আজ আদ্রিয়ানের সাথে মিলিয়ে কালো জর্জেটের শাড়ি পরেছে, সাথে চুলগুলো সুন্দর করে খোপা করা, আর হালকা মুখে প্রসাধনী দিয়ে সাজ। এটাই যেন খুবই সুন্দর লাগছে। আদ্রিয়ানও আজ মেঘার সাথে মিলিয়ে পাঞ্জাবি পরেছে। এসব মেঘাই পছন্দ করে আনিয়েছে। মেঘা আদ্রিয়ানের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আদ্রিয়ানকে একটু নিচু হয়ে বলল। আদ্রিয়ান মেঘার কথা মতো নিচু হলে মেঘা, শুভ জন্মদিন আমার প্রিয় প্রেমিক পুরুষ। মেঘার এরূপ উইশে আদ্রিয়ানের মন হঠাৎ করে পুলকিত হলো। মেঘা আদ্রিয়ানের মাথার দুই পাশে হাত দিয়ে মেঘার দিকে একটু নিচু করালো। এরপর একটু উপর হয়ে আদ্রিয়ান কপালে উষ্ণ ঠোঁটের স্নিগ্ধ পরশ দিল। আদ্রিয়ান চোখ বন্ধ করে প্রেয়সীর পরশ উপভোগ করলো। এরপর আদ্রিয়ান যখন চোখ খুলে তখন দেখে মেঘার সামনে দাঁড়িয়ে মুচকি হেসে আকাশে তাকাতে বলল। আদ্রিয়ান যখন আকাশের দিকে তাকালো তখন অনেক বাজি আকাশে মনোরমভাবে ঝলকাতে লাগলো। আর যখন সেগুলো একসাথে মিলিত হলো তখন সেখানে কিছু ইংলিশ ওয়ার্ড দৃশ্যমান হলো। যখন সবগুলো ওয়ার্ড স্পষ্ট হলো
তখন সেখানে হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড লেখাগুলো দৃশ্যমান হলো। আদ্রিয়ান অবাক নয়নে সব কিছু দেখছে। এরপর হঠাৎ করেই ছাদে বাজি ফোটানোর মতো আওয়াজ হলো। আওয়াজ অনুসরণ করতে গেলে দেখতে পেল সবাই একসাথে মিলিত হয়ে আদ্রিয়ানকে বার্থডে উইশ করলো। এরপর একে একে সবার সাথে মিলিত হয়ে মেঘার বানানো কেক কাটলো আদ্রিয়ান। বাবা মা মারা যাওয়ার পর থেকে আদ্রিয়ান কোনো সময় নিজের জন্মদিন সেলিব্রেট করেনি। কখনো বাড়ির কেউ সেলিব্রেশন করতে চাইলে আদ্রিয়ান এক ধমক দিয়ে সবাইকে বারণ করে দিত। এরপর থেকে আর কখনো কেউ সাহস করেনি জন্মদিনে আয়োজন করার। আর এসব কিছু মেঘা শুনেছে দাদিমার থেকে, তাই সে জিদ ধরেছিল যে এইবার আদ্রিয়ানের জন্মদিন সে নিজে আয়োজন করবে। বকা দিলে বেতাতে কি, এসব এখন তার জন্য কিছুই না। এই কয়েক মাসে বকার উপরই ছিল, কিন্তু তবুও আদ্রিয়ানকে যথেষ্ট ভয় পায়। আর যদি কিছু বলেও ভয় পাবে না সে, পেলেও ভিতরে ভিতরে রাখবে, বাইরে প্রকাশ করবেই না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদ্রিয়ান সবার সাথে স্বাভাবিকভাবে সেলিব্রেশন করছে। তার মানে মেঘার কাজে রাগ করেনি, এসব ভাবছিল আর সবার জন্য কোল্ড ড্রিঙ্কস সাজাচ্ছিল। আদ্রিয়ান আপাতত তাদের কর্নারে গিয়ে নিশির হাজব্যান্ডের সাথে কথা বলছে, কিন্তু তার চোখ সব সময় মেঘার দিকেই ফলো করছে। মেঘার দিকে তাকিয়ে দেখলো মেঘার চোখ মুখ কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে। তাই আদ্রিয়ান যখন মেঘার কাছে যেতে নেবে তখন তার একটা কল আসে। কলটা গুরুত্বপূর্ণ দেখে মেঘার দিকে না গিয়ে অন্যদিকে গিয়ে কথা বলতে লাগলো। এদিকে মেঘা আদ্রিয়ানকে জুস দিতে এসে দেখে আদ্রিয়ান কোনো দিকে নেই, তাই সর্বত্র যখন খুঁজে পেল না তখন দেখলো আদ্রিয়ান গাছের সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। হয়তো কোনো ইম্পর্টেন্ট কোনো কল এসছে, তাই সে আর সেদিকে না গিয়ে নিশি আর তন্নির সাথে আড্ডায় যোগ দিল। সাথে দাদিমাও ছিল। রাত তখন 12টায়, একে একে সবাই ঘুমানোর জন্য নিচে নামতে লাগলো। মেঘাও যখন ছাদে দরজার দিকে যাবে তখনই একটি হাত তাকে টেনে দেয়ালের কাছে মিশিয়ে দিল। হঠাৎ এমন হওয়াতে মেঘা খুব ভয় পেল, কিন্তু ব্যক্তিটিকে বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। কিন্তু হঠাৎ এভাবে টেনে নেওয়ার কী হলো? এই লোকটা একটু বেশি করে। মেঘা চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো আদ্রিয়ান মোহনী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই তাকানোতেই মেঘার হৃৎপিণ্ডে কেমন একটা অনুভূতি হতে লাগলো। আদ্রিয়ান এই দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, তাই মেঘার দৃষ্টি নিচের দিকে করে নিল। আদ্রিয়ান মেঘার সরল দৃষ্টিগুলো উপভোগ করলো। এরপর মেঘার থুতনিতে ধরে নিজের দিকে ফিরিয়ে, নিজেকে এখন পৃথিবীর সর্বোচ্চ সুখী ব্যক্তি মনে হয় জানো। জীবনের এতগুলো বসন্ত নীলাশাই কেটেছে, কিন্তু যখন থেকে তুমিময় বসন্ত প্রকট হয়েছ তখন থেকে প্রত্যেক সায়াহ্নর প্রহরগুলো তাল মিলিয়ে তুমিময় বসন্ত ছড়িয়ে পড়ছে। কি এমন আছে তোমার মধ্যে বলো তো, যে বসন্তের ছোঁয়া গভীর থেকে গভীরে যাচ্ছে? আদ্রিয়ানের এরূপ কথাতে মেঘার চোখে অশ্রু চলে আসলো। আদ্রিয়ান তাকে এত স্পেশাল করছে প্রতি মুহূর্তে যে মাঝে মাঝে মনে হয় মেঘার ভালোবাসা কম পড়ছে আদ্রিয়ানের জন্য। আরও বেশি কিছু দিতে চায় সে আদ্রিয়ানকে, সে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেও কিন্তু তবুও মনে হয় কোনো কিছু কমতি রয়ে গেছে। আদ্র, একটা কথা জিজ্ঞেস করব? মেঘার কথায় আদ্রিয়ান মাথা নাড়িয়ে সম্মতি দিল। এত কেন ভালোবাসেন আমায়? কেন এত আসক্ত হলেন আমার প্রতি? আমি যে এতটা সুখ পাওয়ার যোগ্য না। কেন এত বেকুল আপনি আমার প্রতি? বলুন না আদ্র। মেঘা আদ্রিয়ানের গলা হাত দিয়ে অশ্রুযুক্ত চোখে উক্ত প্রশ্নগুলো করলো। আদ্রিয়ান মেঘার এরূপ কথায় মুচকি হেসে বৃদ্ধা আঙ্গুল দিয়ে অশ্রুগুলো মুছে দিল। এরপর মেঘার চোখের পাতায় শুষ্ক ঠোঁটের ছোঁয়া দিল। এই প্রশ্নগুলোর বিশ্লেষণ দেওয়া বড্ড কঠিন। ভালোবাসা যে প্রকাশের বিষয় এভাবে না, ভালোবাসি বললেই তো আর ভালোবাসা হয়ে যায় না। তাই সব প্রকাশ করেই শুধুমাত্র ভালোবাসি সেটা বোঝানো সম্ভব না, কিন্তু প্রতিটি কর্মকাণ্ডে বোঝাবো যে কতটা গভীর এই ভালোবাসার অনুভূতিগুলো। যতদিন যাবে তার গভীরতা ধীরে ধীরে বাড়বে তোমার প্রতি আমার আসক্তিময় ভালোবাসা, কিন্তু প্রকাশ্যে নয়। আর তোমাকে পাওয়া হচ্ছে আমার শ্রেষ্ঠতম সুখ, যা আমি প্রতিটি ক্ষণে ক্ষণে অন্তরালে মিশে যাচ্ছি। তাই নিজেকে কখনো মূল্যহীন ভাববে না, কারণ তুমি পুরোটাই একটা মানুষের জন্য খুব মূল্যবান, আর সেই মানুষটা তোমার অর্ধাঙ্গ। তাই কখনো নিজেকে গুরুত্বহীন ভাববে না। আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘা আদ্রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আদ্রিয়ানও মেঘাকে নিজের বাহুডোরে আবদ্ধ করল। আজ আমার বার্থডে গিফট হিসেবে আমাকে কী দেবে বলো তো? তোমার নেশার ছোঁয়ায় আলিঙ্গন করতে চাই, দেবে না বলো? মেঘা খুবই লজ্জা পেল এসব কথা শুনে, তাই আদ্রিয়ানের বুকে হালকা একটা কামড় দিল। আর এতে আদ্রিয়ান মেঘার সম্মতি পেল। আদ্রিয়ানও আর দেরি করলো না, মেঘাকে কোলে নিয়ে নিল। এরপর ছাদ থেকে নেমে নিজেদের কক্ষে ফিরে গেল। আজ আসাব আর তন্নির বিয়ে। অনেক কষ্টের বিনিময়ে আসাব তন্নিকে নিজের প্রিয়সী হিসেবে পাচ্ছে। এর জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি। তন্নি শুধু একটা কথাই বলেছে, সে প্রেম বিষয় কোনো কিছুই করতে ইচ্ছুক নয়।
যদি কোনো সম্পর্ক বানাতে চায় তাহলে তার পরিবার ও আসামের পরিবারের সম্মতি নিয়ে নিজের অর্ধাঙ্গিনী বানাতে হবে, এরপর না হয় প্রেম করা যাবে। একবার একজনকে বিশ্বাস করে ঠকেছে, আর ঠকতে চায় না সে তো ডিসিশন নিয়েই নিয়েছিল যে কখনো কাউকে নিজের জীবনে অর্ধাঙ্গ হিসেবে জড়াবে না। কিন্তু আসামের কয়েক মাসে তাকে এতটা স্পেশালভাবে নিজেকে উপলব্ধি করিয়েছে যে আবার তাকে নিজেকে নিয়ে ভাবতে হয়েছে। কিন্তু সে অবাক হয়েছে তখন যখন আসাবকে এসব বলার পরদিনই আসাব তার পরিবার নিয়ে হাজির হয়েছে। সাথে আদ্রিয়ান মেঘাও ছিল। তন্নির মা বাবা আসাবকে খুব পছন্দ করে, আর তার এক সপ্তাহ পরেই তাদের বিয়ের দিন ধার্য করা হয়। সেই বিশেষ দিনটি আজ। তন্নি বসে স্টেজে বসে আছে, সাথে মেঘা, তন্নির কাজিন, বান্ধবীরাও আছে। সবাই খুব মজা করে আড্ডা জমাচ্ছে, আর একটু পরপর তন্নিকে লজ্জাজনক কথাও বলছে। তন্নিও সেই লাজুক বরণ কথা শুনে তার দৃষ্টি লাজুকতায় সেরে যাচ্ছে। আজ মেঘা খুব সুন্দর করে সেজেছে। আসাবকে সে তার আপন ভাইয়ের মতো শ্রদ্ধা করে, আর তন্নি তো তার বেস্ট ফ্রেন্ড। তার আনন্দ যেন দ্বিগুণভাবে উৎসাহিত হচ্ছে। কিন্তু তার আনন্দে ব্যাঘাত ঘটাতে একজন তো সবসময় থাকেই। এই যে মেঘার সাথে দুজন কেয়ারটেকার দিয়ে রেখেছে, কখন কি মেঘার লাগবে তার তদারকি করার জন্য। অবশ্য মেঘাও এতে বিরক্ত হয়নি, কারণ আদ্রিয়ানের এরূপ কাজ করাটা যুক্তিযুক্ত। মেঘা 3 মাসের অন্তঃসত্ত্বা। ডক্টর এখনই মেঘাকে কনসিভ করার যুক্তিযুক্ত মনে করছে না। মেঘার শরীর এখন খুব দুর্বল। প্রেগনেন্সিতে অনেক ধরনের সমস্যা হতে পারে। এসব শুনে আদ্রিয়ান মেঘাকে বলছিল বাচ্চাটা না নিলে ভালো হতো, আর যদি কিছু হয়ে যায় তখন আদ্রিয়ান কি করবে? দরকার হলে পরে আবার বেবি নেবে। কিন্তু মেঘা আদ্রিয়ানের এরূপ কথা শুনে প্রচণ্ড কষ্ট পায়, কারণ আদ্রিয়ান তাদের ভালোবাসার অংশকে রাখতে চাইছে না। এই নিয়ে অনেক মনোমালিন্য হয় আদ্রিয়ানের সাথে। প্রায় 1 সপ্তাহ মেঘা আদ্রিয়ানের সাথে কথা বলেনি কোনো। আদ্রিয়ান যখন দেখলো মেঘা জিদ ধরে বসে আছে, তখন সেও মেঘার কাছে হার মানল। কিন্তু শর্ত দিল আদ্রিয়ান যেসব নিয়ম অবলম্বন করতে বলবে সেই সব যাতে মেঘা মেনে চলে। মেঘাও এতে রাজি হয়ে যায়। এরপর থেকে শুরু হয় আদ্রিয়ানের কেয়ারিং টর্চার। এই করো না, ওই করো না, এইটা খাও, ওইটা খাওয়া যাবে না, ওইটা খাবে না। উফ, এত কিছু মেনটেন করতে হচ্ছে যে সে কি বলবে। কিন্তু তবুও এসবের মধ্যে আদ্রিয়ানের ভালোবাসা যেন আরও বাড়ছে। তন্নি আর আসাবের বিয়ে সম্পূর্ণ হয়েছে। কিছুক্ষণ পরই তারা আসামের বাড়ির দেশে রওনা দেবে। মেঘারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু শরীরটা হঠাৎ খারাপ হওয়ায় আদ্রিয়ান তাকে আর যেতে দেয়নি। একদম বাড়িতে নিয়ে আসলো। মেঘার ড্রেস চেঞ্জ করে দিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দিল। মেঘা অবশ্য ওইখানে কিচ্ছু খেতে পারেনি, তাই আদ্রিয়ান নিজের হাতে কিছু হালকা খাবার তৈরি করে মেঘাকে খাওয়াতে লাগলো। আদ্রিয়ানকেও মেঘা খাইয়ে দিল। এরপর মেডিসিন খাইয়ে মেঘাকে বুকে নিয়ে আদ্রিয়ান শুয়ে পড়ল। মেঘার মাথায় হাত বোলাতে বোলাতে দুজনে ঘুমের দেশে পাড়ি দিল। অপারেশন থিয়েটারের সামনে লাল রঙের বাতি জ্বলছে, তার সাথে ক্ষণে ক্ষণে মেঘার চিৎকারের আওয়াজ আসছে। এখন রাত প্রায় 3টে। হঠাৎ করে মেঘার পেইন হতে শুরু করে। আদ্রিয়ান তখন ঘুমেছিল। মেঘার ফোপানো কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি উঠে থেকে মেঘা ব্যথায় চোখ নিজ খিস মেরে বন্ধ করে আছে। আদ্রিয়ান তখন দিক বেদিক ভুলে মেঘাকে সামলাতে লাগলো। আদ্রিয়ান তাড়াতাড়ি ফোন করে মেঘার ডক্টরকে পরিস্থিতির কথা বলে ডক্টর এমার্জেন্সি ওদেরকে হসপিটাল আসতে বললো। আদ্রিয়ানও আর দেরি করলো না, মেঘাকে কোলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। সাথে দাদিমাকেও নিল। প্রতিমধ্যে আদ্রিয়ান নিশু আর তন্নিকেও খবর দিল। সবাই সাথে সাথে রওনা দিল। আদ্রিয়ান পায়চারি করছে আর সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। আদ্রিয়ান বাচ্চার কান্নার আওয়াজ শুনে কান্না করে দিল। নার্স বেরোলো হাতে টাওয়াল পেঁচানো এক নবজাতক শিশুকে নিয়ে। স্যার, আপনার পুত্র সন্তান হয়েছে। নার্সের কথা শুনে আদ্রিয়ানের কোলে থাকা সদ্য জন্মানো নবজাতককে দেখার আগেই আমার ওয়াইফ কেমন আছে? নার্স কিছু বলার আগেই ডক্টর রেহানা বের হলো হাসি মুখে। আদ্রিয়ান, মেঘা এখন সুস্থ আছে, শুধু একটু দুর্বল। আর হ্যাঁ, এখন থেকে মেঘার শুধু যত্ন নিলেই হবে। আমার একটা ফুটফুটে গ্র্যান্ড চাইল্ড, এরও ঠিক এভাবে কেয়ার করতে হবে, তা না হলে। ডক্টর রেহানার কথা সম্পূর্ণ হওয়ার আগে আদ্রিয়ান মেঘার সাথে দেখা করার কথা বলে জানালো যে কিছুক্ষণ পরেই ক্যাবিনে শিফট করা হবে, তখন দেখা করতে পারবে। এদিকে বাচ্চাটাকে নিয়ে অলরেডি সবাই মাতামাতি করছে। আদ্রিয়ান বাচ্চাটাকে কোলে নিতে ভয় পাচ্ছে, কারণ খুব ছোট্ট বাচ্চাটা যদি ব্যথা পায়। আদ্রিয়ানের মনোভাব দেখে দাদিমা ঠিক করে নিয়ে আদ্রিয়ানের কোলে দিল বাচ্চাকে। বাচ্চাটি কোলে নেওয়া মাত্রই ওয় ওয় আওয়াজ করতে লাগলো। আদ্রিয়ান দেখলো বাচ্চাটা ঠিক আদ্রিয়ানের মতোই গায়ের রং পেয়েছে, নাক আর চোখ মেঘার মতো হয়েছে। তাকিয়ে থাকতে থাকতে আদ্রিয়ান ফুপিয়ে কান্না করে দিল। এরপর বাচ্চাটির কপালে উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিল। এরপর কানের কাছে মুখ নিয়ে কিছু দোয়া পরে পুরো শরীরে ফু দিল। আদ্রিয়ানের কাণ্ড দেখে সবাই খুব অবাক হয়, তাদের চোখেও খুশির পানি। দাদিমা দেখো, আমার আর স্নিগ্ধর পরীর অংশ। কি ছোট না? ওকে আমি আদর করবো কি করে? স্নিগ্ধ পরী ওকে নিবে কি করে যদি ব্যথা পাই তাহলে? এরও আরও অনেক কথা বলতে লাগলো। দাদিমা একে একে আদ্রিয়ানের পাগলামি দেখছে আর হাসছে। ছেলেটা বাবা হয়ে গেছে, কিন্তু দেখো ছোট বাচ্চাদের মতো আচরণ করছে।
পেটের নিচের দিকে চিনচিনে ব্যথার আভাসে মেঘার ঘুম ভেঙে গেল। চোখ মুখ কুচকে চোখ খুলে তাকালো। আদ্রিয়ান তার দিকে তাকিয়ে আছে, চুলগুলো এলোমেলো, শার্টের বাটন দুটো খোলা, চোখের অবস্থাও শোচনীয় নয়। কান্না করেছে খুব হয়তো। মেঘার হঠাৎ করে চোখে পানি চলে আসলো আদ্রিয়ানের এরূপ অবস্থা দেখে। আদ্রিয়ান মেঘার চোখের পানি মুছে দিয়ে কপালে টোটে স্পর্শ দিল। আজ কান্নার দিন নয়, সুখের দিন। তুমি আমাকে পরিপূর্ণ করেছো, বাবা হওয়ার সাথ দিয়েছো। তুমি যবে থেকে আমার জীবনে এসেছো তবে থেকে আমার সম্পূর্ণ জীবনটা রঙিন প্রজাপতির মতো রং ছড়িয়ে যাচ্ছে। এত এত সুখ আমি কই রাখবো বলো তো? অশ্রু চোখে আদ্রিয়ান এসে এসে কথাগুলো বলল। মেঘা আদ্রিয়ানের হাত ধরে নিজের গালে ছুঁয়ে, আপনি নিজেই একজন রঙের রাজা, তাই তো আমার জীবনে এসে এতটা স্পেশালভাবে রং ছড়িয়েছেন যে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। আমার মনে হবে কি আমি আপনাকে পেয়ে জীবনের শ্রেষ্ঠ জিনিসটা অর্জন করেছি। আদ্রিয়ান মেঘার কথা শুনে মেঘাকে হালকা আলিঙ্গন করলো। এর মাঝেই দাদিমা বাচ্চাকে নিয়ে ঢুকলো, সাথে তন্নি, আসাফ, নিশি, রুশ। তন্নি 3 মাসের অন্তঃসত্ত্বা। নিশিরও ছেলে হয়েছে, নাম আয়ুষ, তার বয়স 3 মাস। নিশির হাজব্যান্ডের কাছে তার ছেলে ঘুমাচ্ছে। দাদিমা মেঘার পাশে বাচ্চাটাকে মেঘার কোলে নিতে বললো। ফিডিংয়ের সময় হয়েছে, তাই আদ্রিয়ান মেঘাকে উঠতে সাহায্য করলো। মেঘা ভালোভাবে বসলে দাদিমা বাচ্চাটাকে মেঘার কোলে দিল। মেঘা বাচ্চার স্পর্শ পেয়ে কান্না করে দিল। মা হওয়ার অনুভূতি বুঝি এতটা সুখের হয়? আজ সে পুত্র সন্তানের জননী। কাপা কাপা ঠোঁটে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আদ্র আমাদের নীলাদ্র। মেঘার কথায় আদ্রিয়ান অশ্রু চোখে মাথা নাড়ালো। মেঘা হাসি মুখে তার ছেলেকে আদর করতে লাগলো। একে একে সবাই এসে মেঘা ও আদ্রিয়ানকে কংগ্রেচুলেট করলো। এরপর সবাই বের হয়ে গেলে নার্স এসে মেঘাকে ঠিকভাবে শুয়ে দিয়ে বাচ্চাকে ফিডিং করাতে লাগলো। মেঘার শরীরে দুর্বল থাকায় ফিডিং করিয়ে ঘুমিয়ে পড়লো। আদ্রিয়ান এসব দেখে তৃপ্তির একটা নিঃশ্বাস ছিল। আজ থেকে তার দায়িত্ব আরও বাড়ো। এখন থেকে সে ভালো স্বামী আর বেস্ট বাবা দুটো দায়িত্ব পালন করবে। ভবিষ্যতে চিন্তা করতে থাকলেও সে কিভাবে সব কিছু গুছবে। এইসব চিন্তা ভাবনা করতে করতে সেও মেঘার পাশে গিয়ে শুয়ে পড়লো। বড্ড ক্লান্ত লাগছে। কেবিনের বেড বড় থাকায় তেমন কোনো সমস্যা হলো না। আদ্রিয়ান মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়লো। মেঘার ঘুম একটু হালকা হলে চোখ খুলে দেখলো আদ্রিয়ান তাকে বুকে নিয়ে শুয়ে আছে। মেঘা একবার নীলাদ্রর দিকে তাকিয়ে দেখলো বাচ্চাও দোলনায় ঘুমাচ্ছে। মেঘা নীলাদ্রকে এক হাত দিয়ে দোল দিতে লাগলো আর আরেক হাতে দিয়ে আদ্রিয়ানের হাত ধরে রাখলো। এরপর ওইভাবে আবার ঘুমের দেশে পাড়ি দিল। প্রত্যেক ভালোবাসা যদি এত মিষ্টির হয় তাহলে সব ভালোবাসা নেশাময় ভালোবাসার মতো আসক্ত হবে। প্রকৃতির স্নিগ্ধ ভালোবাসাগুলো এইভাবে যাতে পরিপূর্ণ হয়, তাহলে প্রকৃতি হবে আলোকিত, সচ্ছল। ধন্যবাদ সবাইকে।